ভাই, আজ তোমার জন্য আমরা কোণে দেখতে গিয়েছিলাম। সব কিছু ফিক্সড করে এসেছি। সামনের শুক্রবার তাসকিনের সাথে তোমার এঙ্গেজমেন্ট। এর জন্যই তোমাকে শুভকামনা জানাচ্ছি, বুঝলে? আশিয়ান খুব অবাক হলো কিয়ার কথা শুনে। তার এই মুহূর্তে ঠিক কেমন রিয়্যাক্ট করা উচিত তা সে বুঝতে পারছে না। গম্ভীর হয়ে একে একে সবার মুখের দিকে তাকাচ্ছে আশিয়ান। সবার মুখে খুশির আমেজ দেখে সে দমে গেল। যাকে বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। এখন করলেই বা কি হবে? কিছুই না। যার জন্য এতদিন দেবদাস হয়ে থেকেছে তাকে তো আর পাবে না। তাহলে মিথ্যা সান্ত্বনা নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন সব ছেলেরাই দেখে। আশিয়ানও বেবি অনেক ভালোবাসে, তাই বলে একটা মেয়ের জন্য সে এভাবে নিজের স্বপ্নগুলো ভেস্তে দিতে পারে না। যাকে সে বিয়ে করবে তাকেই আগে বাচ্চা নিতে বলবে। এমনও হতে পারে বাচ্চা হয়ে গেলে দুনিয়ার আর কোনো কিছুর দিকেই সে আকর্ষিত হবে না, আর ওই ইলিয়ানার ভূতও চিরদিনের জন্য মাথা থেকে নামবে। সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আশিয়ান হাসি মুখেই বলে উঠল, ভালোই তো, একসাথে দুটো বিয়ে হবে তাহলে। তবে মেয়ে কি আমার মনের মতন হবে? আই মিন, আমার টাইপ। আসলে জানোই তো, আমার কথার অবাধ্য টাইপ কোনো মেয়ে আমার পছন্দ নয়। আর ওভার স্মার্ট কোনো মেয়ের ছায়াও আমি সহ্য করতে পারি না, লাইক আয়েশা। সো আমি কি বলতে চাইছি, আশা করি বুঝতে পারছো। তারিন মনে মনে শয়তানি হাসি দিল আশিয়ানের কথা শুনে। আশিয়ানের বিয়ে ঠিক হওয়ার কথা অনেক আগেই আশিয়ানকে জানিয়ে দিয়েছে সে। এসব কথা শোনার পর ড্যাম শিওর কালকেই আয়েশা এখানে পাগলের মতো ছুটে আসছে। বিয়ে কি করে হয় তা দেখা যাবে না, মনে মনে নিজেকে বলছে তারিন। মিসেস ইয়াসমিন এবার ছেলের হাতে একটা স্বল্প নাস্তা ও কফির ট্রে হাতে ধরিয়ে দিয়ে আশ্বস্ত করে বললেন, ও নিয়ে তোর মোটেও চিন্তা করতে হবে না বাবা। তোর চাওয়া পাওয়ার থেকেও 1.5 গুণ বেশি যোগ্যতা সম্পন্ন মেয়েকে আমি তোর জন্য চুজ করেছি। মেয়েটা যেমন সংসারী টাইপের, তেমনি পর্দাসীন ও নামাজি রক্ষণশীল পরিবারের মেয়ে বলে কথা। ওর বাপ ভাই ওকে স্কুল ছাড়া অন্যত্র আর কোথাও যেতে দেয়নি। মেয়েটা বাইরের জগৎ সম্পর্কে মোটেও পরিচিত নয়। ঢাকা শহরে এমন মেয়ে আছে আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। মেয়েটা অনেক সরল সোজা টাইপের। তাসকিনের হবু বউ আলিয়ার সম্পূর্ণ বিপরীত, তবে দেখতে মাত্রাতিরিক্ত সুন্দরী। যদিও পর্দার আড়ালে ওর সৌন্দর্য লুকায়িত। আমি শিওর তোর অনেক পছন্দ হবে ওকে। পরশু সে আর আলিয়ার শপিং করতে আসবে, তখন ওকে দেখে নিস তুই নিজের চোখে। আর হ্যাঁ, ওই দিন অফিসে যেতে পারবি না, আগে থেকে বলে রাখলাম কিন্তু তোকে। মায়ের কথা মন দিয়ে শুনল আশিয়ান। যাক, কমপ্লিমেন্ট শুনে ভালোই মনে হচ্ছে। এরকম সরল সোজা টাইপ মেয়েই দরকার। তবে যতই সরল সোজা হোক না কেন, টাকার প্রতি নিশ্চিত লোভ না থেকেই চায় না। এত ভালো মানুষ এই দুনিয়াতে নেই বললেই চলে। এই মেয়েটাকে আপাত দৃষ্টিতে সরল সোজা মনে হলেও ভেতরে ভেতরে যে শয়তানি থাকবে না তা কি করে হয়? তবে যাকগে, এখন এসব চিন্তা করে লাভ নেই। ভালো হলেই ভালো, না হলে কিছু করার নেই। ওকে, তোমার কথাই রইলো। যাবো না আমি ওই দিন অফিসে। আর হ্যাঁ, এঙ্গেজমেন্টের কার্ড শুধু তাসকিনেরটাই বানিয়েছো নাকি? না, আজকে তোমাদেরটাও অর্ডার দিয়ে ফেলেছি আমি। কালকে দিয়ে যাব সব কার্ড। পরশুর মধ্যে আত্মীয়স্বজন সবার কাছে পৌঁছে যাবে আশা করছি। আর কার্ডের ডিজাইন আমার এনা মামুনি নিজে পছন্দ করেছে। আমার একমাত্র আদরের বোন চুজ করবে না তো কে করবে? 6 জন ভাইয়ের একটা মাত্র বোন বলে কথা। হ্যাঁ, আমার মেয়েটার চয়েস মাশাআল্লাহ। তারপরেও তুমি নিজে সবকিছু একবার চেক করে নিও। ইটস ওকে বাবা, আমার দেখতে হবে না, তোমরা যা ভালো বুঝো তাই করো। ভাইয়া, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম, কালকে তোমার জন্য বেশ কিছু কাপড় চোপড় কিনে এনেছি। তুমি যে ব্র্যান্ডের কাপড় পরো সেই ব্র্যান্ডেরই। তুমি দেরি করে বাসায় এসেছিলে তো, তাই বলতে ভুলে গিয়েছিলাম, সরি। তোমার ওয়ার্ড্রবের মধ্যে ব্যাগগুলো রেখেছি আমি, একবার চেক করে দেখে নিও যে পছন্দ হয় কিনা তোমার। তুই এনেছিস যখন, তার মানে আমার অবশ্যই পছন্দ হবে। এই নে, তোর জন্য তোর পছন্দের চকোলেট কিনে এনেছি। এই বলে একটা বড় চকোলেটের বক্স এগিয়ে দিল আশিয়ান এনার দিকে। এনা খুশিতে টকবক করে বক্সটা হাতে নিয়ে নিল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। তাসজিৎ এনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, একা একা খাস না, আমাকেও কয়েকটা দিস, নয় তোর পেট ব্যথা করবে।
এনা মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে বক্সটা ঝটপট সরিয়ে দিয়ে বলল, আসছে আমার নবাব। এত বড় ধমরা ছেলে কি না চকলেট খাবে। জাহান্নামে যা তুই। আগে আমার সাথে ঝগড়া করার সময় মনে ছিল না? এখন কোন মুখে চকলেট চাস? হ্যাঁ, বেহায়া কোথাকার জানি। সর এখান থেকে। তাজিম নিজের কপালে চাপড় মেরে বলল, তোরা আর জীবনও শুধরাবি না। একটু আগে আশু ভাইয়া কি বললো, এখন আবার শুরু করছিস তোরা। এগেইন শেম অন ইউ গাইস। আবার যদি তুই আবাল মার্কা ডায়লগ সেম অন ইউজ গাইজ বলছিস তো তোর একদিন কি আমার যতদিন লাগে, একদম ইংলিশ কোর্স শিখে ছেড়ে দেবো। মূর্খ জানি কোনানকার। তাসজিদের কথা শুনে তাজিম ভেঙচি কাটল। আশিয়ান একে একে সবার জন্য কিনে আনা টুকটাক গিফটগুলো বিতরণ করলো। মিসেস ইয়াসমিন নতুন উপন্যাসের বইগুলো পেয়ে ভীষণ খুশি হলেন। তাহমিদ এবার আশিয়ানকে লক্ষ্য করে বলে উঠল, কিরে আশিয়ান, আম্মুর কাছ থেকে শুনলাম তুই নাকি বিয়েটা অনুষ্ঠান করে জমজমাট করতে চাস না, তাকে ঠিক? আশিয়ান গলা খাকারি দিয়ে বলে উঠল, আসলে আমি ঘরোয়াভাবে বিয়েটা সারতে চাইছিলাম আর কি। বেশি জাঁকজমকভাবে বিয়েতে ভেজাল বেশি, তাই। তাসজিদ আবারও দাঁত কেলিয়ে বলে উঠল, তা বলে তো শুনছি না ভাইয়া, তুমি টপ একজন বিজনেসম্যান হয়ে কি না চোরের মতো লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে চাও? তা তো মোটেও ঠিক না। তোমার বিয়ে খাওয়া বলে তো আমি, তাজিম, তাসকিন ভাইয়া, আসিফ ভাইয়া, তহির ভাইয়া এত বছর ধরে হাত ধুয়ে বসে আছি, তীর্থের কাকের মতো অপেক্ষা করে আসছি। সে তোমার বিয়েতে এত নিরামিষভাবে হয়ে যাবে তো আমি সাধারণ জনতা এত সহজে মেনে নিতে পারে না। তোমার বিয়ে তো আমাদের ইচ্ছে মতো হতেই হবে। তোরা রাফারেরা তো আমার পিছনেই পড়ে আছিস। নর্মালভাবে বিয়ে করলে এত ঝাই ঝামেলার সম্ভাবনা থাকে না। শান্তিতে বিয়ে করা গেল, পরে একসময় মিডিয়াকে জানিয়ে দিলেই হবে, ব্যাস লেটা ঝুঁকে গেল। বেশি কথা বলিস তুই ভাই। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। তো বিয়েটা যাতে সারা জীবন একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে সেরকমভাবেই তো বিয়েটা করা উচিত, তাই না? তোর কোনো কথাই শোনার দরকার নেই আমাদের। বিয়েটা আমাদের ইচ্ছাতেই হবে। সো তুই মাঝখানে এসব ফাউ কথা আর কখনো ঢুকাবি না। তুই চুপ থাক। হ্যাঁ ভাইয়া, এই বিষয়টা অন্তত আমাদের মন মতো হ্যান্ডেল করতে দাও। তোমার কিছু বলার দরকার নেই। জানো, আমার আর তাসজিদের কত শখ যে তোমার বিয়েতে আমরা ইংলিশ গানের সাথে ডান্স করব। আমরা সব বাইরা সেম ডিজাইনের শেরওয়ানি পরব। কত শখ তোমার বিয়ে নিয়ে আমাদের। প্লিজ এভাবে আমাদের খুশিতে বাগড়া দিও না। ভাইয়া, তুমি জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতে বাধ্য। আমি ইতিমধ্যেই সব প্ল্যানিং করে ফেলেছি। তাই তোমার এসব কথা আমরা কেউ শুনছি না। তুমি শুধু দেখে যাও, আর কিচ্ছু করতে হবে না। রাজি হয়ে যা বাবা, এমন করিস না। আমরা সবাই তোর বিয়ের অনুষ্ঠানের জন্য আগ্রহ নিয়ে বসে আছি, আমাদেরকে এভাবে আশাহত করিস না। এত এত রিকোয়েস্ট শুনে আশিয়ান আর মানা করতে পারল না। নিজের জন্য সবার খুশিকে নষ্ট করতে চায় না সে। তাই দীর্ঘশ্বাস ফেলে বিরস্ব বদনে বলল, ওকে, তোমাদের যেরকম ইচ্ছা সেরকমই করো, মানা করবো না। তবে আমাকে বেশি ঝামেলায় জড়াতে পারবে না, আগেই বলে রাখলাম। আর মিডিয়াকে কন্ট্রোল রাখার দায়িত্ব তোমাদের। আমি এই সব প্যাচালের মধ্যে নাই কিন্তু। ও, তুই চিন্তা করিস না, বাদ বাকি সব আমাদের দায়িত্ব। তোর বড় ভাইরা আছে ওসব কাজের জন্য, তুই খালি আমাদের তালে তাল মেলাবি, ব্যাস। আর কিছুই করতে হবে না তোর। আব্বা, আমি তো বানের জলে বেশি এসেছি মনে হয়। সেলিব্রিটিদেরকে দেখছি আলাদা কদর করা হয়। তোমাদের তুষামুদিতে মনে হচ্ছে খালি আশুরির বিয়ে হচ্ছে, আর আমি এমনি দর্শক মাত্র। তো এটা তো শুধু আশিয়ানের ক্ষেত্রে বলা হয়নি রে গাধা, এর মধ্যে তুইও তো সামিল আছিস। তারা তো জেলাসি কিসের জন্য শুনি? আমার ভাইয়াটা মেয়েদের মতো হিংসুটে হয়ে যাচ্ছে, দেখাই যায়। কি ভাইয়া, এ তো জলে খেরে। তোমাদের দুজনের কথাই তো বলা হচ্ছে, তাহলে হ্যাঁ। তাসকিনের গাল ফোলানো দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এভাবেই হাসি ঠাট্টার মধ্য দিয়ে ঘন্টা দুয়েক কেটে গেল। রাত প্রায় 11টার দিকে ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। আশিয়ান রুমে এসে বারান্দায় রাখা সোফায় বসে কিছুক্ষণ স্মোকিং করলো। তারপর মনের কষ্ট কিছুটা হালকা করে বারান্দার ও রুমের ডোর লক করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আরও কিছুক্ষণ ফোন টিপে তারপর ঘুমিয়ে গেল সে।
কালকে থেকে অনেক কাজ আছে। যত সময় যাচ্ছে এঙ্গেজমেন্টের দিন প্রায় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এক একজনের ওপর এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তামজিদ, তাহমিদ আর তাজিমের ওপর আত্মীয় স্বজনদেরকে এঙ্গেজমেন্টের দাওয়াত দেওয়ার দায়িত্ব পড়েছে। কালকে থেকে শুরু করবে ওরা। কাকে কাকে কার্ড দিতে হবে তার লিস্ট আগেই করা হয়ে গেছে। তাজিদ যাবে ওই কনভেনশন হলে যেখানে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হবে বলে ঠিক করা হয়েছে। সে গিয়ে সবকিছু ডেকোরেটিংয়ের সিস্টেম ও স্টাইল দেখিয়ে দিয়ে আসবে। তারিন, এনা ও কেয়াকে কনের বাড়িতে এঙ্গেজমেন্টের তথ্যের জিনিসপত্র সব কেনা ও সাজিয়ে প্যাকেট করার দায়িত্ব দেওয়া হয়েছে। মিস্টার মোর্শেদ ও মিস্টার আনিসুল ইনভাইটেড সকল গেস্টদের খাবার দাবারের ব্যাপারটা নিজেদের দায়িত্বে নিয়েছেন। কোন মুরগি কিনতে হবে, কত কেজি, গরুর মাংস, সোনালিকা মুরগি, রুই মাছ, বোয়াল মাছ, গলদা চিংড়ি মাছ, আরও যা যা লাগবে তার লিস্ট করায় ব্যস্ত ওনারা। শহরের সবচেয়ে বেস্ট শেফদেরকে হায়ার করা হয়েছে রান্নার জন্য। বাংলাদেশের সফল বিজনেসম্যান আশিয়ান তাইব চৌধুরী ও তার ভাই এহতেশাম তাসকিন চৌধুরীর এঙ্গেজমেন্ট বলে কথা। ধুমধাম করে সব না করলে কি হয়, তাই তো এত এত ব্যস্ততা সবার মধ্যে বিরাজ করছে। এদিকে উদিতা নিজ রুমে বিছানায় বসে আছে। বসে বসে চিন্তা করছে যে আজ কি থেকে কি হয়ে গেল। এত জলদি বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে হবে তা কখনো ভাবেইনি সে। তাও তার থেকে গুনে গুনে 10 বছরের বড় একটা ছেলেকে বিয়ে করতে হবে। আলিয়ার সাথে তাসকিনের বয়সটা মানায়। তাসকিন আলিয়ার থেকে মাত্র 2-3 বছরের বড়। আর ওই লোকটা মানে আশিয়ান, সে তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মানুষ। সঠিক সময়ে বিয়ে করলে এক বাচ্চার বাপ হয়ে যেত সে। উদিতার মাথায় এসব আবোল তাবোল চিন্তা ভাবনা চরকার মতো ঘুরপাক খাচ্ছে। ও যখন এসব চিন্তা করতে ব্যস্ত তখন আলিয়া তার রুমে এসে ঢুকলো। তার এক হাতে একটি মিনি কোকের বোতল, আর এক হাতে বড় একটা স্মার্টফোন। প্রচুর ভাবের সহিত কোকের বোতল দুলিয়ে দুলিয়ে এগিয়ে এসে বেয়াদবের মতো উদিতার সামনের টেবিলটাতে বসলো সে। উদিতা এক পলক তাকালো আলিয়ার দিকে। ওর মুখে কিসের জানি ফেসপ্যাক লাগানো, ভূতের মতো লাগছে দেখতে ওকে। আলিয়া উদিতাকে উদ্দেশ্য করে বলল, কিরে, এরকম হাদার মতো বসে আছিস কেন? তোর তো এখন খুশিতে নাচার কথা। বাংলাদেশের ফেমাস বিজনেসম্যান অ্যান্ড হাজার মেয়ের ক্রাশের তোর সাথে বিয়ে ঠিক হয়েছে। বুঝতেই পারছিস তুই, তোর তো কপাল খুলে গেল রে। অবশ্য বাইরে থেকে গোবেছেরা মুখ বানিয়ে রাখলেও ভেতরে ভেতরে তুই আনন্দে ফেটে পড়ছিস, তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। উদিতা কিছুটা বিরক্তি নিয়ে তাকালো আলিয়ার দিকে। এসে গেছে পিঞ্চ মারার জন্য। ওর মতো বলদের আর কোনো কাজ নেই খেয়ে দে। হাত ধুয়ে উদিতার পিছনে পড়ে থাকে সব সময়। বেয়াদবের মতো কথাবার্তা। বয়সে তো সে উদিতার থেকে অনেক বড়, তারপরও কথায় কথায় উদিতাকে খোঁচা মারতে ছাড়ে না। সবকিছুতে মাতব্বারি না করলে মনে হয় ওর পেটের ভাত হজম হয় না। উদিতা কাট কাট গলায় জবাব দিল, ভালো করেই জানো তুমি যে আমি কেমন টাইপের মেয়ে। জেনে শুনেও যদি এমন কথা বলো তাহলে আমার আর তোমাকে কিছু বলার নেই। আমার ভাগ্য আল্লাহ যার সাথে জুড়ে দিয়েছেন তার সাথেই আমার বিয়ে হবে। এখন কাকের মতো কাকা করলেও আমার ভাগ্য পাল্টে যাবে না নিশ্চয়ই। উদিতার বলা কথা শুনে আলিয়ার মুখ কালো হয়ে গেল। বিব্রত কণ্ঠে ভ্রু কুঁচকে বলল, ওয়েট, তুই আমাকে কাকের সাথে তুলনা করলি? বিয়ে ঠিক হতে না হতেই দেখছি মুখ দিয়ে বুলি ফোটা শুরু হয়ে গেছে। কি যে বলো না তুমি আপু, তোমাকে কাকের সাথে তুলনা করব কেন? কাকের সাথে তো তুলনা করছি তাদেরকে যারা আমার ভালো সহ্য করতে পারে না, আমার ভাগ্যকে হিংসা করে। তাহলে তুমিও তাদের দলের অন্তর্ভুক্ত নাকি আপু? আলিয়া একথা শুনে আমতা আমতা করে বলল, না না, তো আমি কেন তোকে হিংসে করব? তে যাব, আমারও ওই পরিবারের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, তাহলে তোকে কেন শুধু শুধু হিংসে করতে যাব শুনি? হ্যাঁ তাই তো, তুমি কেন হিংসা করতে যাবে? তুমি তো আমারই ফুপির মেয়ে হও, আমার বড় বোন। তবে সম্পর্কে আমি তোমার বড় যা হব, বুঝলে আপু? তোমার হবু ভাসুরের বউ হব। আলিয়া ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তো এখন কি তোকে সালাম দিয়ে জি আপনি করে কথা বলতে হবে? আরে না, এসব কেন করতে যাবে তুমি? তবে ভাসুরকে যেভাবে রেসপেক্ট করবে তার বউকেও তো সেভাবেই ট্রিট করতে হবে, তাই না? না হলে মানুষ তোমাকে বেয়াদব মেয়ে মনে করবে। ইয়ার্কি মারছিস আমার সাথে? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি উদিতা। খুব টানা গজিয়েছে তোর, তাই না?
বড়লোক ছেলের সাথে বিয়ে হচ্ছে দেখে এখনই আকাশে ওড়া শুরু করে দিয়েছিস? ফিউচারে না জানি কি করবি। বরের টাকা দেখে এত লাফাচ্ছিস? লাফালাফি করার কিছুই নেই। দেখে নিস ওই ছেলে তোকে কখনোই ভালোবাসবে না। উদিতা ওর কথা শুনে একদম ঠান্ডা গলায় মুখের উপর জবাব দিল। অভিশাপ দিচ্ছ? দিলেও কি না দিলেও কি, আই ডোন্ট কেয়ার দ্যাট। আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন। তোমার এসব বলাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আদৌ স্বামীর ভালোবাসা পাবো কি পাবো না তাও একবার আমার আল্লাহ বলতে পারেন, তুমি নাও। মনে রেখো, অন্যকে হিংসে করে নিজে কখনো ভালো থাকা যায় না। সবচাইতে বেশি ভালো হয় তুমি তোমার রাস্তা মাপো আর আমি আমারটা। আমাকে নিয়ে তোমার এত মাথা না ঘামালেও চলবে। আশা করি বুঝতে পারছো। আর যাও গিয়ে আরো বেশি করে রূপচর্চা করো, না হলে বিয়ের সাজে আমাকে ডাউন মারবে কি করে শুনি। উদিতার ঠান্ডা গলার জবাব শুনে আলিয়ার রাগের সারা গা জ্বলে গেল। রাগে সাপের মতো ফনা তোলে তোকে আমি দেখে নেব টাইপ লুক নিয়ে উদিতার দিকে এক পলক তাকিয়ে রুম থেকে হনহন শব্দ করে বেরিয়ে গেল। আলিয়া রুম থেকে বেরোনোর সাথে সাথে শাহরিয়ার এসে রুমে ঢুকলো। আলিয়ার যাওয়ার পানে অবাক হয়ে তাকালো সে। বুঝতে পারল না এত রেগে গেল কেন আলিয়া। উদিতা ভাইকে দেখে ঠিকঠাক হয়ে বসলো। আগে থেকেই বড়সড় ওড়না দিয়ে গা মাথা সব ঢাকা ছিল। শাহরিয়ার এসে বোনের পাশে বসলো। উদিতা নরম আর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে ভাইয়া? আলে এত রেগে গেল কেন? কি জানি, আমার এত খেয়ে দেয়ে কাজ নেই যে ওর রাগের কারণ খুঁজতে যাব। বাদ দাও তো ওর কথা। শাহরিয়ার আর কোনো জোর করলো না উদিতাকে এই ব্যাপারে, কারণ কিছুটা হলেও আলিয়ার রাগের কারণ সে আন্দাজ করতে পারছে। আলিয়ার কথা মাথা থেকে ছেড়ে ফেলে শাহরিয়ার বোনের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, এই কটা দিন তোকে অনেক মিস করছিলাম বোন। বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল তোকে ছাড়া। আমিও তোমাদেরকে প্রচুর মিস করেছি ভাইয়া। ফুপিকে বলেছিলাম বাসায় যাওয়ার কথা, উনি এক প্রকার জোর করে আটকে রেখেছিলেন আমাকে, না হলে কবেই চলে যেতাম। ভাবি কই? তানিয়া ভাবির সাথে রান্নাঘরে রান্না করছে। আর আমার পিচ্ছি ভাতিজাটা কই? সারা দিন ধরে তার দেখা নেই। একবার এসে দুই গালে চুমু দিয়ে চলে গেছে, আর আসেনি। এই তো মুরাদ ভাইয়ের ছেলে মেয়ে তান্না তাহির সাথে খেলায় মত্ত হয়ে আছে। এতদিন পর খেলার সাথে পেয়েছে তো তাই। ও। শাহরিয়ার উদিতার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে বলে উঠল, আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। ভাবা যায়? এখনও মনে আছে এই তো সেদিনের পিচ্চি বোনটাকে কোলে নিয়ে দোকানে যেতাম চকলেট চিপস কিনে দিতে। আমার গলা জড়িয়ে ধরে কত শত বায়না ধরতো আমার বোনটা। উষার বিয়ের কথা শুনে এত কষ্ট হয়নি আমার, তোর বিয়ের কথা শুনে অনুভব করতে পারছে। ভাইয়ের বলা কথা শুনে উদিতাও কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কষ্ট তো আমারও অনেক বেশি হচ্ছে ভাইয়া। তোমাদেরকে ছাড়া আমি কি করে অন্য একটা অচেনা জায়গায় গিয়ে থাকবো? এখানে ফুপির বাসায় আসার পর থেকেই চিন্তা করছি কখন বাসায় যাব, কখন তোমাদেরকে দেখব। এতদিন ছটফট করে করে দিন কেটেছে আমার, আর এখন এমন একটা জায়গায় যেতে হবে যেখানে চাইলেই তোমাদেরকে দেখতে পারবো না, ইচ্ছে করলেই তোমাদের কাছে ছুটে আসতে পারবো না। এখন বিয়ে না করলে কি হতো না ভাইয়া? তোমাদের ছাড়া কি করে থাকবো আমি? শাহরিয়ার প্রতি উত্তরে কিছু বলতে পারল না। তারও গলা ধরে এসেছে। কিছু না বলে চোখ মুছে লম্বা করে একটা দম নিল সে। বুঝতে দিল না উদিতাকে যে তার চোখে পানি চলে এসেছে বোনের কথা শুনে। হাসি মুখে বোনের কপালে একটা চুমু দিয়ে বলল, মন খারাপ করিস না বোন, মেয়েদের জন্য বিয়েটা একটা অনিবার্য পরিণতি। তুই তো কত শত ইসলামিক বই পড়িস, নিশ্চয়ই জানিস মেয়েদের জন্য বিয়েটা কত জরুরি। শরিয়াত অনুযায়ী তোর এই বয়সটা বিয়ের জন্য পুরোপুরি পারফেক্ট। আমি ভাই হয়ে নিশ্চয়ই আমার আদরের বোনকে এরকম যাত্রার হাতে তুলে দিতে পারি না। এর বিষয়ে সব কিছু জেনে, ওদের পরিবারের ব্যাপারে সমস্ত ডিটেলস জেনে তারপর আমি বিয়েতে রাজি হয়েছি। আমরা স্বয়ং তোর ভালো চাই বোনো। ভাইয়ের ওপর এতটুকু ভরসা তো রাখতেই পারিস, কথা দিলাম ঠকবি না। আর রইল আমাদের কথা, তোর বিয়ের পর আমরা কয়েকদিন পর তোকে দেখতে যাব, আর আশিয়ানকে বলে দিব তোকে আমাদের বাসায় নিয়ে আসতে। দেখবি তখন আর একটু মন খারাপ লাগবে না, অভ্যাস হয়ে যাবে তখন। উদিতা ভাইয়ের ভরসামূলক কথা শুনে শান্ত হয়ে গেল। আর যাই হোক, তার ভাই কখনো মিথ্যা বলতে পারে না, তা সে খুব ভালো করেই জানে। মুচকি হেসে বল, আচ্ছা ভাইয়া, তোমার কথাই মানলাম।
শাহরিয়ার প্রশান্তির হাসি হাসল। অ্যাটলিস্ট বোনের মুখে তো হাসি ফোটাতে পারল। বোনের মাথায় হাত বুলিয়ে বলল, মনে রাখিস, আল্লাহ তার বান্দার জন্য যা করেন সবসময় তা ভালোর জন্য কিছু করেন। ভাইয়া, মনে থাকবে। এই তো আমার সোনা বোনটা। এই বলে শাহরিয়ার বসা থেকে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। অদিতা তার ভাইয়ের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ রাতটা মিস্টার আনিসুলের পরিবারের সবাই মিসেস লিমার বাসায় থেকে গেলেন। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরিবারের বড়রা মিলে ড্রয়িং রুমে বসে বিয়ের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের দরকারি কথোপকথনে মেতে উঠেছেন। পরিবারে দুটো মেয়ের বিয়ে বলে কথা, আলোচনা ছাড়া এমনি এমনি তো আর সব হয়ে যায় না। মিস্টার গোলজার মিস্টার আনিসুলকে উদ্দেশ্য করে বলে উঠলেন যে, বলছি কি আনিস, উদিতার এঙ্গেজমেন্টটা আমাদের বাসা থেকে হোক, কি বলো? এঙ্গেজমেন্ট শেষে বিয়ের আগে না হয় তোমাদের বাসায় চলে যেও, আর না হয় বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এখানেই থেকে যাও তোমরা সবাই। আমাদের বাসাটা পুরোনো আমলের হলে কি হবে, নেহাত কম বড় নয়, অনেকগুলো রুম খালি পড়ে আছে, আত্মীয় স্বজনরা আসলেও কোনো অসুবিধা হবে না আশা করছি। মিসেস লিমাদের বাসাটা বেশ পুরনো আমলের। ওনার শ্বশুরের নিজ হাতে তৈরি বাসা এটা। মিস্টার গোলজারের কথায় সায় দিয়ে মিসেস লিমাও বললেন, হ্যাঁ রে আনিস, এঙ্গেজমেন্ট অবধি না হয় এখানেই থাক সবাইকে নিয়ে, তারপর না হয় নিজের বাসায় ফিরে যাবি। এখান থেকে শাহরিয়ার অফিসও কাছে আর তোর ভার্সিটিও কাছে আছে, কোনো অসুবিধা হবে না। ওনাদের কথা শুনে মিস্টার আনিসুল আমতা আমতা করে বললেন, কিন্তু এরকম থেকে গেলে তো হয় না। দুলা ভাইয়ের আত্মীয় স্বজনের মতো আমারও অনেক আত্মীয় স্বজন আছে। অদিতার বিয়ের কথা শুনলে ওরাও খুব দ্রুত চলে আসবে এখানে। বড় ভাইয়া আর ওনার পরিবারের সবাইও আসবে, অদিতার নানু বাড়ির লোকেরাও আসবে। এতজনের জায়গা কি আর হবে বলো? ওসব তোমাকে চিন্তা করতে হবে না মামা, রুম ভাগ বাটোয়ারা করেও থাকা যাবে। বিয়ে বাড়িতে থাকার জায়গার একটু শর্ট ঠিকই, তবে মানিয়ে নিতে পারলে জায়গা হয়ে যায়। ছেলেদের জন্য আলাদা 1 বা 2 রুম বরাদ্দ থাকবে, আর মেয়েদের জন্য 1 বা 2 রুম। বাকি রুমগুলো ভাগ বাটোয়ারা করে বড়রা থাকবে, কোনো অসুবিধা হবে না আশা করি। তুমি এখানে থাকলে ভালো হবে মামা, কারণ এক হাতে তুমি এত কিছু সামলাতে পারবে না। এর মাঝে তোমার ভার্সিটি যেতে হবে, এঙ্গেজমেন্ট ও বিয়ের আগে মিস দিলে সময় মতো ছুটি পাবা না। আর শাহরিয়ারও সেম কন্ডিশন। আমার আর বাবার ওইসবের বালাই নেই, নিজের ব্যবসা আছে। আমরা ব্যবসার কাজে না গেলেও আমাদের লোকেরা তা দেখে নেবে। এজন্য বলছিলাম আর কি, থেকে যাও এখানে। আব্বু, ভাইয়া তো ঠিকই বলেছে। এখন আমরা বাসায় চলে গেলে একা হাতে এত কিছু মোটেও সামলাতে পারবো না। আমরা কাজে চলে গেলে বাসায় ছেলে মানুষ একজনও থাকবে না। এখন একসাথে থাকাটা আমাদের জন্য এক প্রকারে জরুরি বলা যায়। কালকে অফিস থেকে আসার সময় বাসায় উঠে না হয় জরুরি কাপড় চোপড় একটু টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসবো, কি বলো? মিস্টার আনিসুল সবার কথা শুনে বেশ কিছু সময় গম্ভীর হয়ে চিন্তা ভাবনা করলেন। তারপর কিছু একটা ভেবে রাজি হয়ে গেলেন তিনি। বেশ, তাহলে তাই হোক। শাহরিয়ার, কালকে তুমি ওসামাকে আর তোমার মাকে সাথে নিয়ে ও বাসায় যাবে। তারপর প্রয়োজনীয় যা যা লাগবে তা সব নিয়ে আসবে। আর আসার সময় বাজার টাজার করে এনো, আর চালের বস্তা একটা কিনে নিয়ে এসো সাথে। বুঝতেই পারছো অনেক মেহমান আসবে, তাদেরকে তো খাওয়াতে হবে। তোর এইসব চিন্তা করতে হবে না রে পাগল, আমরা আছি তো, সব সামলে নেব। না না, তারপরেও এইভাবে তোমাদের উপর বোঝা হয়ে লাভ নেই। আমার অদিতার মতো আলেয়ারও তো বিয়ে, আলাদা একটা খরচ আছে না? আমাদের দু পরিবার মিলেই তো সেসব বহন করতে হবে। তাহলে আমাদের সমঝোতায় একটা ব্যালেন্স আসবে, সুন্দরভাবে সব সম্পূর্ণ হবে। তা না হয় ঠিক আছে, তবে আজকের মধ্যে আমাদের নিকট আত্মীয়দের ফোন করে দাওয়াত দিয়ে দিলে ভালো হয়। আর আমি আমার ভাই বোন সবাইকে গিয়ে দাওয়াত দিয়ে আসছি গতকালকে। তারা কালকে দুপুরের মধ্যেই চলে আসবে। এখন বাকিদেরকে ইনভাইট করে ফেললে ভালো হবে, একটা চাপ থেকে মুক্তি পাবে অবশ্যই। তোমার ওসব ভাবতে হবে না, বাকি আত্মীয় স্বজন আমি ফোন করে জানিয়ে দিচ্ছি আগেই। এখন অনিতার বাবার বাড়ির লোকজনদেরকে দাওয়াত দিলেই হয়ে যাবে। এই দায়িত্ব আনিসের উপর ছেড়ে দাও। আনিস, তুই তাদেরকে বলে দিস। তা বলবো নে, সমস্যা না।
ওনারা ফোন দিয়ে জানিয়েছেন যে এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটা করতে পরশুদিন দুপুর 1টার পরে উদিতা আর আলিয়াকে নিয়ে আশিয়ান এবং তাসকিন আসবে এখানে। আমাদের পরিবার থেকে কেউ কেনাকাটা করতে চাইলেও তাদের সাথে জয়েন হতে পারবে। তো তাদের পরিবার থেকে শুধু তারা ভাই বোনেরা আশিয়ান ভাবিরা যাবে শপিংয়ে। বয়স্করা মেবি কালকে যাবে। ভালোই তো, তোমরাও যাও, কালকে গিয়ে যাবতীয় শপিং টপিং করে এসো। সিরিয়াল বাই সিরিয়াল শপিং সেরে ফেললে তাহলে আর বেশি ঝামেলা সৃষ্টি হবে না। ওরা পরশুদিন গিয়ে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবে। ঠিক বলেছ দুলা ভাই, তাই করতে হবে। কালকে তাহলে আপু, তানিয়া, ওসামা, আনিতা, পিচ্চি বাচ্চাদেরও আত্মীয় স্বজন যারা আসবে তাদের নিয়ে ওনাদের সাথে শপিংয়ে চলে যাও। গিয়ে এঙ্গেজমেন্ট ও মেহেদি, গায়ে হলুদ, বিয়ে ও রিসেপশন পার্টিতে যা পড়বে তা কিনে নিয়ে আসো। কালকে মুরাদও কাজে যাবে না, আর শাহরিয়ারেরও হাফ ডিউটি আছে। চাইলে আমিও যেতে পারবো তোমাদের সঙ্গে। আর্তের ভার ম্যানেজারের উপর ছেড়ে দিয়ে দুলাভাইও যেতে পারবেন তোমাদের সাথে। তা যা বলেছ আব্বু, তাহলে এই কথাই রইল। আমি ওনাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, তাই কর তুই। তাদেরকে ফোন করে জানিয়ে দে যে আমরা কাল তাদের সাথে যাচ্ছি। ওকে। শাহরিয়ার বাইরে চলে গেল তাদেরকে ফোন করে বিষয়টা জানাতে। ড্রয়িং রুমে আলোচনা চলছে সমান তালে। মেয়েরা তারা আলোচনা করছে কে কী কিনবে তা নিয়ে। কিছুক্ষণ পর শাহরিয়ার এসে জানালো ওরা কালকে এখানে আসবে গাড়ি নিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে। তাদেরকে নিয়ে অতপর শপিং করতে বসুন্ধরা সিটিতে যাবে সবাই। এসব আলোচনা শেষ করে রাত 11:30টায় যে যার রুমে চলে গেল ঘুমাতে। আজ উদিতার সাথে উদিতার আম্মু মিসেস আনিতা ঘুমাবেন। মিসেস আনিতা মেয়ের মাথায় হাত বুলিয়ে ওনার ছোটবেলার গল্প বলছেন। উদিতাও পরম আবেশে মাকে জড়িয়ে ধরে মন দিয়ে শুনছে মায়ের কথা। একটা সময় গল্প শুনতে শুনতে উদিতা ঘুমিয়ে গেল। মিসেস আনিতা মেয়ে ঘুমিয়ে গেছে দেখে মুচকি হেসে মেয়ের কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে নিজেও চোখ বন্ধ করলেন। একসময় তিনি নিজেও ঘুমিয়ে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই মিস্টার মোর্শেদের বন্ধুর মেয়ে আশা চৌধুরী হাউসে ছুটে এলো। চৌধুরী পরিবারের সবাই তখন ব্রেকফাস্ট করতে বসেছিল। আশার হঠাৎ আগমন যেন কাম্য ছিল না কারোরই। তাসজিদ ভয়ে ঢোক গিলল। না জানি কোন ড্রামা সৃষ্টি করবে এই ন্যাকার ষষ্ঠী মেয়েটা। মিসেস ইয়াসমিন আশিয়ানের জন্য ভয় পেলেন। আশা উল্টো পাল্টা কিছু করলে আজ নির্ঘাত আশিয়ানের হাতে থাপ্পড় খাবে। ওদিকে তারিন আশার আগমনে মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। এবার সে নিশ্চিত হলো এই বিয়েটা আর হবে না। আয়েশা নিশ্চয়ই আশিয়ানের বিয়েটা ভেস্তে দেবে। যে মেয়ে আশিয়ানের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও বেহায়ার মতো পিছু পিছু ঘুরেছে, সেই মেয়ে এত সহজে আশিয়ানকে এখন অন্য মেয়ের হাতে তুলে দেবে তা ভাবাটাই বোকামি। আশা এসেই চিৎকার চেঁচামেচি শুরু করলো। ন্যাকা কান্না করে মিস্টার মোর্শেদের কাছে গিয়ে বলল, আঙ্কেল, এসব কি শুনছি আমি? আমাকে না জানিয়ে তোমরা আশিয়ানের বিয়ে ঠিক করে ফেলেছো। এটা কি করে করতে পারলে তোমরা? তোমরা সবাই তো খুব ভালো করে জানো আমি আশিয়ানের জন্য ঠিক কতটা পাগল। তারপরে তোমরা এসব কি করে করলে? মিস্টার মোর্শেদ আমতা আমতা করে আদুরে কণ্ঠে বললেন, দেখো মা, তুমি এসেছো, আসো আমাদের সাথে বসো, ব্রেকফাস্ট করো, পরে আমি তোমাকে বুঝিয়ে বলছি সব। আমি এখানে ব্রেকফাস্ট করতে আসিনি আঙ্কেল, আর আমাকে কিচ্ছুটি বোঝাতে হবে না। আমি সব বুঝতে পারছি। আমার পাপা তোমাকে বলেছিল না যে আশিয়ানের বউ একমাত্র আমি হব? তারপরও তোমরা কোথাকার কোন মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছো? মিসেস ইয়াসমিন এবার কঠিন স্বরে বলে উঠলেন, সকাল সকাল এসব কি ধরনের সিনক্রেট করছো তুমি আশা? তুমি খুব ভালো করেই জানো যে আশিয়ান তোমাকে পছন্দ করে না, তারপরও এসব করে তোমার কি লাভ হচ্ছে বলো তো? আমি সিনক্রেট করছি? আমি? এ কথা তুমি বলতে পারলে আন্টি? আমি কিসের সিনক্রেট করছি? আমি বেঁচে থাকতে আশিয়ানের সাথে অন্য কারো বিয়ে হবে না, আমি হতে দিব না। দেখো আশা, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি করছো। আশা কিছু বলতে নিবে ঠিক তখনই সিঁড়ি বেয়ে শান্ত ভঙ্গিতে আশিয়ান নামতে নামতে বলল, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? তাজিম আর তাসজিদের ভয়ে ঘাম ছুটে গেছে। কি দরকার ছিল এখন আশিয়ানের আসার? আর মেয়েটাও কি সাহস বাপরে! বাঘের গুহায় এসে নাচানাচি করছে। আশিয়ান যদি একবার খেপে যায় তাহলে আজ আসার খবর আছে।
আশিয়ানকে নামতে দেখে আশিয়ান নিজেরই গলা শুকিয়ে গেছে। এতক্ষণ তো ঠিকই বাহাদুরি দেখিয়েছে, এখন কি হবে সে নিজেও বলতে পারবে না। তারপরও মনে সাহস জুগিয়ে আশা ছুটে গিয়ে আশিয়ানকে জড়িয়ে ধরল। আশাকে দেখতে পেয়ে এমনিতেই আশিয়ানের চেহারা বিরক্তিতে কুঁচকে গিয়েছিল, আর এখন সবার সামনে এভাবে জড়িয়ে ধরাই তো তার বিরক্তি একদম সীমা ছাড়িয়ে গেছে। এক ঝটকাই আশাকে নিচের থেকে আলাদা করে ফেলল সে, গর্জে উঠে বলল,